সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন সমর রায়। সমর, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি জানতে চাই যে আপনার পত্রিকার নাম হচ্ছে সকলের কথা। এই যে আমাদের যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে, চতুর্থ ধাপের নির্বাচন সামনে ৭ই মে, নির্বাচন কতটা সকলের হচ্ছে? কতটুকু সকলের হচ্ছে এটা একটা প্রশ্ন অবশ্যই করা যেতে পারে, কারণ যেহেতু এটা তৃণমূল পর্যায়ের নির্বাচন এবং এটা সকলের নির্বাচনই হওয়ার কথা, এবং সেই পার্সপেক্টিভে যদি আমরা বলি তাহলে নির্বাচনটা আসলে কি হচ্ছে সেটা যদি আমরা বলতে চাই, আমরা এই পর্যন্ত দেখেছি 3টা ধাপে আমাদের প্রায় অর্ধেকের বেশি ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয়ে গেছে এবং সেখানে একটা নেতৃত্ব তৈরি হয়ে গেছে এবং সেখানে জনগণ ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি তৈরি করেছে। তো এখন আসলে দুইটা জিনিস আমার কাছে বড় জিনিস, একটা হচ্ছে নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলার পরিস্থিতি। এটা হচ্ছে বড় বিষয়। এটা হচ্ছে আমার কাছে বড় বিষয় এই কারণেই যে আমি যেভাবেই দেখি না কেন মানুষ শান্তিতে থাকতে চায়। এখন আমি নির্বাচনকে কেন্দ্র করে যদি মানুষের জীবনে অশান্তি চলে আসে তাহলে কি আমি নির্বাচনকে সফল বলবো? সেটা হচ্ছে আমার বড় প্রশ্ন। কারণ আমরা যেভাবেই দেখি না কেন আমরা দেখতে পাচ্ছি না যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন জায়গায় অবনতি ঘটেছে এবং অনেক জায়গায় সাধারণ মানুষের জীবনের প্রবলেম হচ্ছে এবং অনেকেই বাড়িঘর ছেড়েও অন্য জায়গায় হঠাৎ ঘটনা ঘটেছে, বাড়িঘর ছেড়ে দিয়েছে, বাড়িঘর থেকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। প্রার্থীদের যারা জিতেছে তারা ছাড়াও অন্য প্রার্থীদের উপরেও হামলা হচ্ছে বিভিন্ন জায়গায়। তো সেই পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি তাহলে আমরা খুব একটা আমরা যে নির্বাচন চাই সেই নির্বাচন এখনো আমরা দেখতে পাইনি। তো প্রতীক নিয়ে নির্বাচন হচ্ছে, বিশেষ করে চেয়ারম্যান পদের জন্য। সেই জায়গা থেকে কি সকল ভোটার, সকল জনগণ অংশ নিতে পারছেন? এখন সমস্যা হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে যে আমাদের এখানে এই যে নির্বাচনটা হচ্ছে, নির্বাচন নিয়ে কিন্তু থরো কোনো পর্যবেক্ষণ নাই। যদি পর্যবেক্ষণ না থাকার কারণে আমাদের কাছে কোনো ডাটা, আমাদের তথ্য উপাত্ত নাই যেটা নিয়ে আমরা কথা বলতে পারি। আমরা কিছু হয়তো বিভিন্ন তথ্য সূত্র থেকে, উৎস থেকে আমরা কিছু রিপোর্ট হয়তো পেতে পারি, কিন্তু এগুলো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে টোটাল যে নির্বাচনটা হচ্ছে সেটার তুলনায় পরিসংখ্যানের যদি আমরা যে তথ্য পাচ্ছি, যে কয়টা জায়গার তথ্য পাচ্ছি, সেটা কিন্তু অ্যানালাইসিসের জন্য যথেষ্ট না। যেমন প্রথম পর্বে কোনো এক পর্বে যদি 600 ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি হয়তো 3টা, 5টা, 10টার বেশি আমার কাছে তথ্য আসতেছে না। আমরা যদি যারা এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি এবং যারা কথা বলছে নিয়মিতভাবে, তাদের কাছে কিন্তু তারা কিন্তু কোনো তথ্য দিতে পারছে না। এক তথ্য আসছে নির্বাচন কমিশন থেকে এবং সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, সেই তথ্য সবাই জানি আমরা। কাজেই এই আলোচনাটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের দরকার হচ্ছে তথ্যের। তথ্যটা কিভাবে আসবে আমি এখনো আমাদের কাছে। আগামীকালের যে নির্বাচন হবে সেই জায়গা থেকে যদি বলি যে আগের যে 3টি নির্বাচন হলো, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সঙ্গে আপনার মধ্যে কোনো উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে আগামীকালের নির্বাচন নিয়ে? না, উৎকণ্ঠা তো আমি আগেই বললাম যে আমি কি নির্বাচন চাই। আমি একটা শান্তিপূর্ণ নির্বাচন চাই, জনগণের অংশগ্রহণের নির্বাচন চাই। এই দুইটা জায়গা আমি চাই। তো সেই জায়গা থেকে তো আজকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে। তো সেটার থেকে তো কিছুটা উদ্বেগের জায়গা থাকবে, কারণ আমি যতভাবেই কথা বলি না কেন আমার জনগণ যদি শান্তিপূর্ণভাবে না থাকতে পারে তাহলে এই নির্বাচন আমাকে কতটুকু কি দিবে সেটা আমার কাছে একটা প্রশ্নবিদ্ধ বিষয়। তৃতীয় ধাপের নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল, নির্বাচন কমিশনার বলেছিলেন যে প্রধানমন্ত্রী চান যে নির্বাচন শান্তিপূর্ণ হোক। প্রধানমন্ত্রী বরাত দিয়ে যখন বলা হয়েছে, তারপর আমরা দেখলাম যে ভোট গ্রহণের দিন অন্তত সহিংসতা সেইভাবে অন্তত গণমাধ্যমে আসে নাই, সেটা আমরা দেখেছি। তার মানে অপেক্ষাকৃত না, এইবারও তারা কিছু কাজ করেছে এবং বিভিন্ন জায়গায় তাদের কোঅর্ডিনেশন মিটিং করেছে। বিভিন্ন যারা নির্বাচনের সাথে জড়িত আছে তাদের সমন্বয় সভা তারা করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন ব্যবস্থাপনার সাথে জড়িত স্থানীয় প্রশাসন সবাইকে নিয়ে সমন্বয় সভা করছে এবং এই সমন্বয় সভার ফলাফলটা কি হবে সেটা আমরা হয়তো দেখতে পারবো নির্বাচনকালীনে। কাজে আগামীটা বলা যাবে না, কিন্তু একটা প্রস্তুতি আছে যে কোনোভাবে আমরা একটা প্রস্তুতি দেখতে পাচ্ছি। আমরা শান্তিপূর্ণ নির্বাচন একটা আমরা চাই, সেটা নির্বাচন কমিশন তার নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে সেই শান্তিপূর্ণ নির্বাচন আমরা দেখছি যে শুধু চেয়ারম্যান পদ নয়, চেয়ারম্যান পদে যেহেতু প্রতীক আছে সেটা না, আমরা দেখছি সদস্য পদ নিয়েও নানা রকম হাঙ্গামা হয়েছে। সদস্য পদ নিয়ে তো হাঙ্গামা হবেই, কারণ সদস্য পদটা হচ্ছে ছোট জায়গাতে, ছোট জায়গার মধ্যে, ইউনিটটা ছোট। ইউনিটটা ছোট, একটা ইউনিয়ন পরিষদের 9টা পদ, 9টা প্লাস 3টা মানে 12টা পদ। 12টা পদ যদি আমরা একটা, এমনও ইউনিয়ন পরিষদ আছে সেখানে ভোটার হচ্ছে 5,000।
বা 7,000 10,000 ভোটার, তো সেখানে একটা ইউনিটে কতজন ভোটার পড়ে, তাতে দেখা যাবে তো এইখানে মানে কোথাও কোথাও 1000 বা 600 500 500 আছে, বা হ্যাঁ। তার চেয়ে বেশি আছে কোথাও কোথাও। কিন্তু আলোচনাটা হচ্ছে এইটা যদি আমরা ঠিক করতে চাই বা এই আলোচনাটা যদি করতে চাই, তাহলে নির্বাচন সংস্কৃতিটা নিয়ে আমাদের কথা বলতে হবে। যে আমি যখন প্রতিযোগী হচ্ছি, আমি যখন প্রার্থী হচ্ছি, আমি কি প্রার্থী হচ্ছি, এটা হচ্ছে বড় বিষয়। কারণ প্রার্থী হতে গেলে আমাকে কোথাও কোথাও জিততে হবে, কোথাও কোথাও হারতে হাঁটতে হবে। হবে। তো আমি কিন্তু প্রার্থী হচ্ছি না, আমি জিততে চাই। তো আমি যদি যে কোনো ভাবে জিততে চাই, তখন কিন্তু পরিস্থিতিটা বা দখল করতে চাই আমার আমি যে কোনো ভাবে জিততে চাই সেই ভাষায় যদি আমি বলি, আচ্ছা। তো সেই ভাষায় বললেও কিন্তু তাহলে পরিবেশ পরিস্থিতিতে কিছু না কিছু প্রভাব, নেতিবাচক প্রভাব তৈরি হবে। তো সেইটা তৈরি হচ্ছে আমাদের এখানে। তো এবং এটা যে কোনো প্রার্থীর ক্ষেত্রেই হচ্ছে। তো সেই আলোচনাটা আমাদের করতে হলে আমাদের রাজনৈতিক অংশগ্রহণের সংস্কৃতি নিয়ে আলোচনা করতে আমি হবে। একটা বিরতিতে যাব, ফিরে এসে নির্বাচন নিয়ে আলোচনা থাকবে, কিন্তু তার আগে একটা বিষয় আলোচনা করতে যে আগামীতে বাজেট আসছে সামনে আমাদের, 2রা জুন বাজেট। সেই বাজেট এবং পঞ্চবার্ষিক পরিকল্পনা, যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেইখানে আমাদের ইউনিয়ন পরিষদের অবকাঠামোগত বিষয়গুলো দিক নিয়ে, কারণ বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনেকটাই আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে হয়, সেই জায়গাগুলো নিয়ে আপনার কাছ থেকে কথা শুনতে চাই। থ্যাংক ইউ। ইউনিয়ন পরিষদে আসলে এখন যেটা আমরা এখন বাংলাদেশে যে ইউনিয়ন পরিষদ আছে, সেটা 2009 সালের আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদ আছে, এবং সেখানে কিন্তু অংশগ্রহণমূলক বাজেট হওয়ার কথা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে। জনগণের অংশগ্রহণের মাধ্যমে বাজেট তৈরি হওয়ার কথা, ইউনিয়ন বাজেট হওয়ার কথা। ইউনিয়ন বাজেট তৈরি হওয়া, এবং সেই বাজেটগুলো পরবর্তীতে ন্যাশনাল বাজেটে গিয়ে যোগ হবে। যোগ হবে এবং অ্যাডজাস্ট হবে, এবং সেটা জনগণের মতামতের ভিত্তিতে এবং ওপেন ফোরামে উন্মুক্ত বাজেট আলোচনা যেটাকে বলা হয় সেটা হওয়ার কথা। এবং সেই 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 জায়গা থেকেই এতদিন চর্চা, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চর্চা হয়েছে। কিন্তু এইবার যেহেতু নির্বাচনী পরিস্থিতি, আমার মনে হয় না সেই চর্চাটা ততটা ব্যাপকভাবে হয়েছে। কিন্তু একটা জিনিস ঠিক যে আমরা যদি উন্নয়ন কার্যক্রম বলি, উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের একটা ভূমিকা আছে, এবং সেখানে ইউনিয়ন পরিষদ একটা বড় ভূমিকা পালন করার কথা। সেখানেও কথা শব্দটা বলতে চাই আমরা, কারণ এখানে অনেকগুলো পার্টি জড়িত। যখনই আমরা উন্নয়নের কথা বলি, তাহলে উন্নয়নের কথা বললে এখানে উপজেলা প্রশাসন একটা বিষয় আছে, এবং উপজেলা পরিষদ আছে এখানে। আমরা যদি আমাদের স্থানীয় সংসদ সদস্য আছে, সবাই মিলে কিন্তু এখন একটা স্থানীয় পর্যায়ে উন্নয়নের সাথে সম্পৃক্ত। তো যখনই উন্নয়নের কথা বলছি, তখন যিনি চেয়ারম্যান বা যে পরিষদ আছে, সেই পরিষদ জনগণ এবং এই বাকি দুই ধরনের যে আমরা কথা বললাম, একটা হচ্ছে উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ, এবং স্থানীয় এমপি, স্থানীয় সংসদ সদস্য, তাদেরকে নিয়ে একসাথে যতক্ষণ পর্যন্ত সমঝোতার ভিত্তিতে কাজ করতে না পারলে এটা খুব একটা সহজভাবে কাজ করা সহজ হচ্ছে না। কাজে বাজেটে বরাদ্দ তো একটা বিষয়, এবং বরাদ্দটা বাজেটে যখন আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বলছি, সেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ আসতে পারে, এবং সেই বরাদ্দটা তার পর্যন্ত যাওয়াটার একটা জটিলতা আছে। তো তার পর্যন্ত যাওয়াটা যদি জটিলভাবে সবসময় সবার জন্য এবং জনচাহিদা অনুযায়ী যে ওখানে যাচ্ছে, সেই জায়গাটা এখনো তৈরি হয় নাই। তো এই জায়গাটা তৈরি হওয়ার দরকার আছে। আরেকটা হচ্ছে যে এই বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাইরেও একটা ফান্ড এতদিন প্রতিটা ইউনিয়ন পরিষদে গিয়েছে, সেটা হচ্ছে এলজিএসপি থেকে একটা ওয়ার্ল্ড ব্যাংক, সরকার এবং বিশ্ব ব্যাংক মিলে একটা প্রজেক্ট চালিয়েছে। সেখানে সেটার বড় ভিত্তি ছিল, ওটার একটা বড় ভিত্তি ছিল, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের পারফরমেন্স বেসিসে, যে একটা ইউনিয়ন পরিষদ তার পারফরমেন্সের বেসিসে তার ফান্ডের জায়গা, তার জন্য যে তহবিলটা যাবে, এবং সেখানেও উন্নয়ন কার্যক্রমের জন্যই সেই বাজেটটা যায়। কতটা সক্রিয় তার উপর, কতটা কাজ করতে পারছে, বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে তার প্রতিযোগিতার জনগণের অংশগ্রহণ কতটুকু আছে এখানে, সেগুলো মিলে এখানে একটা প্রতিযোগিতা আছে। এবং প্রত্যেকটা জেলাতেই দেখা যাবে যে আমরা পাবো যে সে হয়তো পরপর গুড পারফরমার হয়েছে কয়েকটা ইউনিয়ন পরিষদ, সেরা ইউনিয়ন পরিষদের পুরস্কারও আছে। তো পুরস্কার আছে ইন টার্মস অফ ফান্ড, পারফরমেন্স গ্র্যান্ট বলে, সেটা একটা আছে। তো সেই জায়গাগুলো আছে। কিন্তু আগে আলোচনাটা হচ্ছে যে আমি জনমুখী কিনা, সেই আলোচনাটা আমার দরকার। যে আমি যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে, আমার যে নতুন পরিষদ তৈরি হচ্ছে, ওই পরিষদ যদি জনগণের স্বার্থ নিয়ে কাজ করতে না চায়, জনগণকে নিয়ে যদি না চিন্তা করে, তাহলে এই উন্নয়ন বাজেটে বলি, সরকারের বাজেট বলে, ওটা খুব কার্যকরভাবে দেখা যাবে না। তো সেই আলোচনাটা দরকার আগে, যে আমরা যে নতুন প্রশাসন, নতুন পরিষদ পাচ্ছি, এই পরিষদকে আমরা জনগণের পক্ষে বা জনগণের জনমুখী করে জনগণের উন্নয়নের জন্য কতটুকু কাজে
লাগবে, সেটা এখন চ্যালেঞ্জ আসছে। যদি তুলনামূলক আলোচনা করি যে 2011-তে যারা নির্বাচিত হয়েছিলেন, এবার যারা নির্বাচিত হয়েছিলেন হচ্ছেন এর মধ্যে হয়েছেন এবং আগামী তিনটা ধাপে যে হবে, তাদেরকে আপনারা আপনি কিভাবে তুলনা করবেন? আমি যদি তুলনা জনমুখীর ক্ষেত্রে আমরা আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইউনিয়ন পরিষদে এখন যেটা হচ্ছে যে একটা প্রতিযোগিতার জায়গা তো তৈরি হচ্ছে, এবং আরেকটা জিনিস হচ্ছে যে ইউনিয়ন পরিষদে তরুণ নেতৃত্ব আসতেছে। তরুণ নেতৃত্ব এক ধরনের কিন্তু কিছু করতে চায়। তরুণ নেতৃত্ব কেন করতে চায়? কারণ তার একটা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকে, একটা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকে এবং ক্যারিয়ার থাকে। সে ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পরিষদ, উপজেলা পরিষদ থেকে সংসদ, এই যে বিষয়গুলো আছে, যে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখব যে সরকারি বরাদ্দের বাইরেও সে কাজ করে যাচ্ছে, এরকমও আমাদের কাছে প্রমাণ পাওয়া যাবে। জনগণের জন্য কাজ করতে চাইলে সরকারি ফান্ড নিয়ে ততটা জটিলতা তৈরি হয় না। ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি বলছেন যে সে তো তার রাজনৈতিক ভবিষ্যৎ দেখতে চায় এবং সেখানে এজন্য তার বিনিয়োগের বিষয় আছে, বিনিয়োগের বিষয় আছে, এবং সে জনগণের জন্য না করলে তো তার এখানে বিনিয়োগটা তৈরি হচ্ছে না। এখানে বিনিয়োগ একটা যে জনগণ তাকে মনে করতে হবে কোনো না কোনো, আমরা যতভাবেই নির্বাচনকে দেখি না কেন, কোনো একটা পার্সপেক্টিভে জনগণ লাগবে তার। তো জনগণের জন্য সে করে, আরেকটা জিনিস হচ্ছে তার রাজনৈতিক ক্যারিয়ার তার দলেও যদি করতে চায়, তো সেখানে কিন্তু সে কিছু করেছে, এটাও কিন্তু তার জন্য একটা পয়েন্ট তৈরি হয় তার ক্যারিয়ারের ক্ষেত্রে, এবং সে তখন দেখা গেল তার ক্যারিয়ারের উন্নতি ঘটেছে। এরকম রেকর্ডও আছে যে ইউনিয়ন পরিষদ থেকে এখন এমপি আছে, এক্সিস্টিং পার্লামেন্টই আছে, যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, পরবর্তীতে এমপি হয়েছেন। তার ক্যারিয়ারটা তৈরি করেছেন, যেভাবেই হোক দলের কাছে তো তার গ্রহণযোগ্যতা বেড়েছে। মানে এখন ইউনিয়ন পরিষদকে ব্যবহার করে এবং নিজে ইউনিয়ন পরিষদ ক্ষমতাকে ব্যবহার করার একটা বিষয় আছে, আর হচ্ছে ইউনিয়ন পরিষদকে কোন ক্ষেত্রে ব্যবহার করা, সে সম্পদ গড়ার ক্ষেত্রে ব্যবহার করবেন না তার রাজনৈতিক ক্যারিয়ার করার ক্ষেত্রে ব্যবহার করবেন, দৃষ্টিভঙ্গির বিষয় আছে। অ্যাকচুয়ালি ট্রু সেন্সে ইউনিয়ন পরিষদ থেকে, ইউনিয়ন পরিষদে যে ফান্ড যায়, সেই ফান্ড থেকে সম্পদ গড়ার চান্স কিন্তু খুব বেশি বড় না, ঠিক আছে? কিন্তু সেটাকে ব্যবহার করে, এবং আগে আমি যেটা বলেছি যে জনগণের নির্বাচিত প্রতিনিধি যদি আমরা ভাবি, এবং জনগণের নির্বাচিত পরিষদ যদি বলি, এবং জনগণের জন্য যদি স্বস্তির জীবন তৈরি করতে চাই আমরা, তাহলে কিন্তু তাকে ইউনিয়ন পরিষদের জন্য অনেক কিছু করার জায়গা তৈরি করতে হবে, এক। আর দ্বিতীয় হচ্ছে যে আলোচনাটা, সেটা হচ্ছে যে এই যে জনগণের স্বস্তির যদি না দিতে পারে, তার নিজের উন্নতির জন্য জনগণের যদি অস্বস্তি তৈরি হয় এবং জনগণের জীবন যদি হুমকির মুখে পড়ে, তো সেই জায়গাতে তার যেমন পরিবেশ, তার জন্য সহায়ক পরিবেশ তৈরি হয় না, ঠিক একইভাবে জনগণেরও কোনো উন্নতি ঘটে না। আমি একটা বিরতিতে যাচ্ছি, সমর্থ এসে একটু আলোচনা করতে চাই যে ইউনিয়ন পরিষদের সদস্য এবং যারা চেয়ারম্যান পদে ছিলেন, মানে আগের, মানে 2011-তে যারা নির্বাচিত হয়েছিলেন বা তারও আগে, তাদের সৃজনশীলতা নিয়ে তারা তো নিশ্চয়ই অনেক, সবাই তো না, কেউ কেউ তো এরকম উদাহরণ বা দৃষ্টান্ত স্থাপন করেছেন, কাজের মাধ্যমে নতুন ধারণাও হয়তো তৈরি করেছেন, উন্নয়নের নতুন ধারণা, সেগুলি নিশ্চয়ই আপনার জানা আছে, সেগুলি কয়েকটা শুনতে চাই। সেটা হয়তো আগামীতে যারা আপনার তরুণ নেতৃত্ব বলছেন বা নতুন যারা আসবেন তাদের ক্ষেত্রেও কাজে লাগবে, এবং জনগণেরও জানা থাকলো যে সম্ভব। তারা বা চেয়ারম্যান তারা কিছু তাদের এলাকায় তো কিছু উন্নয়ন কাজের দৃষ্টান্ত স্থাপন করেছেন নিজস্ব ধারণা থেকে, এবং অনেকেই অনেক উদাহরণ আছে আমাদের এখানে, এবং অনেক উদাহরণ আমরা হয়তো জানিও না যেগুলা অনেকেই করেছেন, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নিজস্ব উদ্যোগে সেগুলো করেছেন, নিজস্ব উদ্যোগে। এই জন্যই বলছি যে কোথাও কোথাও দেখা গেছে তা উনি জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে, অর্থ সংগ্রহের একটা জায়গা হচ্ছে যে জনগণের ট্যাক্স কালেকশন, ইউনিয়ন পর্যায়ে ট্যাক্স কালেকশন, কর আদায় করে, এবং সেই করের টাকা দিয়ে ইউনিয়ন পরিষদের উন্নয়নের জায়গা। যেমন একটা করের টাকা দিয়ে একটা রাস্তা বানিয়েছে, একটা রাস্তা, যে রাস্তাটা আগে কাঁচা রাস্তা ছিল সেটা পাকা করা হয়েছে, এবং সেই করের টাকা দিয়ে হয়তো একটা বাজার ছাউনি করেছে, যে জনগণের আগে একটা বাজার ছিল, সেই বাজারটা উন্মুক্ত জায়গা ছিল, বৃষ্টির সময় সেই বাজারটা হতো না, একটা ছাউনি দিয়েছে, এবং সেই ছাউনিটা যথেষ্ট টেকসই একটা ছাউনি, নিচে হয়তো পাকা করে উপরে টিন দিয়ে একটা ছাউনি তৈরি করেছে। তবে সবচেয়ে একটা ইনোভেটিভ আমি একটা আইডিয়া দেখেছি, সেটা হচ্ছে উচ্চশিক্ষা বৃত্তি। আচ্ছা, ইউনিয়ন পরিষদের মাধ্যমে, ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় যে ছেলে মেয়েরা উচ্চশিক্ষায় পড়তে আসে, ইউনিভার্সিটিতে, কলেজে, মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যারা পড়তে আসে, তাদের জন্য একটা বৃত্তির ব্যবস্থা করা, এবং তাদের একটা মান্থলি বৃত্তি। সেটা টাকার অ্যামাউন্ট, অঙ্কটা এই মুহূর্তে মনে নেই আমার যদিও, কিন্তু টাকার অ্যামাউন্টটা খুব ছোট না। তো সেটা উনি কি করেছেন, স্থানীয় যারা বিত্তশালী লোক আছে তাদেরকে এক জায়গায় অর্গানাইজ করে সেই ফান্ডটা তৈরি করেছেন, এবং সেটার একটা
একটা ব্যবস্থাপনা তৈরি করেছে যাতে এটা একটা স্বচ্ছ ব্যবস্থাপনার মধ্যে দিয়ে চলে, এবং সেটার ফান্ড এখন শুধু বাড়ছে। এবং আচ্ছা। স্থানীয় ওই এলাকার ছেলে মেয়েরা যারা বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন তারা নিয়মিতভাবে সেটা পাচ্ছেন। আবার কোথাও আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় কনসার্ন আছে যে আমাদের এনজিওরা ইউনিয়ন পরিষদে কাজ করছে, বিভিন্ন ইউনিয়ন পরিষদে এনজিওদের কিছু কাজ আছে, সেগুলো কাজ করছে, এবং সেখানে একটা বড় বিষয় আছে। একটা হচ্ছে নারীদের জন্য একটা জায়গা তৈরি করে দেওয়া, এবং সেরকম একটা ইনোভেটিভ জায়গা আছে যে নারীদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, অ্যাডোলেসেন্ট গার্ল যারা আছে তাদেরকে নিয়ে একটা ফোরাম তৈরি করা হয়েছে। এবং সেই ফোরামটা কি? ফোরামটা হচ্ছে মেয়েরা তাদের সমস্যা তারা নিজেরা আলোচনা করতে পারে। এখানে কিন্তু পয়সা লাগে না, উদ্যোগ লাগে। তো এই যে আলোচনা করে, যেটা হচ্ছে কি যে মেয়েদের অনেক সমস্যা আছে যেটা সে বাড়িতেও আলোচনা করতে পারছে না, স্কুলে আলোচনা করতে পারছে না, সেটা একটা ফোরাম তৈরি করা হচ্ছে, এবং সেটাকে কিশোরী ক্লাব বলা হচ্ছে। কিশোরী ক্লাবটা তৈরি করা হচ্ছে, এবং সেই কিশোরী ক্লাবটা তাদের যে সমস্যাগুলো সেগুলো আলোচনা করছে, এবং সেটার একটা সমাধানের জায়গা। এবং অনেক ক্ষেত্রে কাউন্সেলিং এটা অ্যাকচুয়ালি সর্ট অফ কাউন্সেলিং। তার একটা প্রবলেম হচ্ছে, এমন একটা প্রবলেম যেটা বেরিয়ে আসবে কিভাবে, সেই আলোচনাটা হচ্ছে, এরকম একটা জায়গায় তৈরি হচ্ছে। এরকম অনেক আছে। আর একটা উদ্যোগ আছে, যেমন গর্ভবতী মায়েদের জন্য একটা উদ্যোগ স্থানীয়ভাবে একটা ব্যাংক সিস্টেম চালু করে দিয়েছে। যারা গর্ভবতী হচ্ছে তাদের বাড়িতে বাড়িতে করে একটা ব্যাংক দিয়ে দেওয়া হচ্ছে, একটা প্লাস্টিক ব্যাংক বা মাটির ব্যাংক। সেটাতে সে পয়সা জমাচ্ছে যাতে প্রসবকালীন সময়ে তার একটা ফান্ড তৈরি হয়, 6 মাস বা 7 মাসে এই টাকাটা একটা ফান্ড তৈরি হয়। তো এবং সেখানে ইউনিয়ন পরিষদও একটা ফান্ড দরকার হলে পরবর্তীতে দিচ্ছে, কিন্তু তার একটা উদ্যোগ থাকছে এখানে। তো এইরকম অনেকগুলো উদ্যোগ আছে। আমরা গেলে দেখতে পারবো যে সড়ক বাতির ব্যবস্থা করেছে, স্ট্রিট লাইটের ব্যবস্থা করেছে। যেখানে বিদ্যুৎ ছিল না সেখানে বিদ্যুতের ব্যবস্থা, যেখানে বিদ্যুৎ নাই সেখানে সৌর বিদ্যুৎ ব্যবস্থা করে, পাঠাগার, স্কুল, মসজিদ, মাদ্রাসা, শ্মশান ঘাট, এগুলো তো আমাদের কমন ব্যাপার। কারণ আমাদের গ্রামীণ জীবনে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির করা এটা একটা কমন বিষয়, সাধারণ বিষয় আছে। কিন্তু স্কুল কলেজ করেছে, এবং ডিফারেন্টলি স্কুল কলেজ সংকট, আপনি কতগুলো সংকটের কথা বললেন, সমস্যার কথা বললেন, সেগুলি থেকে নিজেরাই সমাধান বের করে নিয়ে আসার যে বিষয়গুলো আছে সেগুলো তারা করছে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে প্রতিবন্ধীদের জন্য অনেকগুলো ইউনিয়ন পরিষদ প্রতিবন্ধী ফ্রেন্ডলি হয়ে গেছে, প্রতিবন্ধী বান্ধব হয়ে গেছে। প্রতিবন্ধী বান্ধব করেছে কিভাবে? যাতে তারা ইউনিয়ন পরিষদে এসে তাদের কথাগুলো বলতে পারে। তাদের জন্য ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধীদের জন্য আলাদা একটা সেন্টার তৈরি করে দেওয়া হয়েছে, সেখানে তারা তাদের মতো করে কথা বলতে পারছে, এবং তাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, কোথাও কোথাও থেরাপি দেওয়া হয়। আচ্ছা, যেসব প্রতিবন্ধীদের জন্য থেরাপি দরকার তাদের থেরাপির ব্যবস্থা আছে, থেরাপি আছে, যতটুকু পারছে সেইগুলা করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিস হচ্ছে, যে কোনো একটা প্রকল্প যখন চলছে এখানে, আমরা এই যে রংপুর, লালমনিরহাট ওই অঞ্চলে একটা প্রকল্প চলছে। সেখানে যে প্রকল্পটা হচ্ছে যে একদমই এক্সট্রিম পুয়ার যারা আছে, সেই এক্সট্রিম পুয়ার মানে সবচেয়ে অতি দরিদ্রদের জন্য করা। কিন্তু অতি দরিদ্রদের জন্য করা হলেও এটার মেইন উদ্দেশ্য যে অতি দরিদ্ররা যদি প্রকল্প না থাকে তারপরেও যেন তারা চলতে পারে। আচ্ছা আচ্ছা, প্রকল্পটা শেষ হয়ে গেল যাতে চলতে পারে, এক ধরনের স্বনির্ভরতা। এবং এইভাবে তারা স্বনির্ভর করে দিয়েছে অলরেডি। একই সঙ্গে নিশ্চয়ই মাদকের বিরুদ্ধে সেগুলো তো আছে, সেগুলো আছে। এবং সেই যে স্বনির্ভর করে দেওয়া, আমি যেটা বলছি একটা, এখানে ইউনিয়ন পরিষদের একটা বড় ভূমিকা আছে। যে ওই এলাকাটাকে তারা আগে মানুষ উন্মুক্ত জায়গায় পায়খানা করত, এখন সেই মানুষগুলোকে উন্মুক্ত জায়গায় পায়খানা করে না, CLTS বলে, কমিউনিটি লেড টোটাল স্যানিটেশন হয়ে গেছে ওখানে। তো এবং মানুষ এখন স্বাস্থ্যসম্মত পায়খানা একটা ব্যবহার করছে। এইটা একটা বড় ইউনিয়ন পরিষদের এখানে একটা বড় ভূমিকা আছে। সো ইউনিয়ন পরিষদ যদি ভালো কাজ করতে চায়, ভালো তো কাজ করার জন্য কিন্তু অনেক জায়গা তৈরি করা আছে, এবং অনেক এক্সাম্পল আছে যে এক্সাম্পলগুলা নিতে পারে, এবং এইরকম অনুসরণীয় এক্সাম্পল। আমরা এই ধাপটা শুরু করেছি এখন, যে এই যে নেতৃত্ব এসে যাচ্ছে তারা যেন পূর্ববর্তী যারা ভালো পারফরমার ছিল তাদের কথাকে যেন জানতে পারে। আমি এই জায়গা থেকে আবার শুরু করবো, একটা বিরতিতে যাচ্ছি, যে প্রশিক্ষণের ব্যবস্থাটা কিরকম, এবং সেই জায়গাটা একটু আগের যে 2011 নির্বাচনে যারা জিতে এসেছিলেন, দায়িত্বে এসেছিলেন, তাদের প্রশিক্ষণের কি ব্যবস্থা ছিল সেটা থেকে যদি আপনি বলেন। যে প্রশিক্ষণের আসলে দুটো জায়গা, একটা জায়গা হচ্ছে যে আইন, বিধি, নিয়ম এগুলো জানা, এটা একটা প্রশিক্ষণ, একটা বিষয় আছে, এবং এটা তাকে তার পুঁথিগত বিদ্যা তার থাকতে হবে, এবং সেখান থেকে তাকে জানতে হবে। আর একটা জিনিস আছে যে প্রতিদিনের কাজের যে প্রশিক্ষণ, প্রতিদিন যে কাজটা হয় এখানে,
প্রতিদিনের বাস্তবতা আছে, কারণ মানুষকে যে কোনো না কোনো ফর্মে মানুষের মধ্যে একটা সন্তুষ্টির জায়গা তৈরি করা, এটাও কিন্তু একটা প্রশিক্ষণের ব্যাপার আছে। যিনি দীর্ঘদিন চালিয়েছেন তার কিন্তু অভিজ্ঞতার আলোকে উনি অনেক কিছু করেছেন। তো একটা জিনিস হচ্ছে যে আমরা যে আইন বিধি টিধি এগুলো নিয়ে যে প্রশিক্ষণ আছে, আমাদের এখানে জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠান NILG আছে, তারা একটা প্রশিক্ষণ দিয়ে থাকেন নিয়মিতভাবে। এটা তারা দিচ্ছেন বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকার প্রতিনিধিদের জন্য, তারা নিয়মিতভাবে দিচ্ছেন। তো সেটা এবারও হবে, এটা হবে। কিন্তু আমার কাছে বড় বিষয়টা হচ্ছে এই যে আমরা এতদিনের অনেকগুলো অভিজ্ঞ লোক পেলাম, তাদেরকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। এখানে তো আমরা যে প্রশিক্ষণটা নেই এটা অনেকটাই ক্লাস ভিত্তিক প্রশিক্ষণ, ক্লাসের মধ্যে আসে তারা সেই প্রশিক্ষণটা করে, কিন্তু হাতে কলমে শেখার কিন্তু একটা সুযোগ আছে, এবং সেই সুযোগের একটা বড় মডেল আছে বাংলাদেশে। সেই মডেলটা হচ্ছে পারস্পরিক শিক্ষণ কর্মসূচি, এটাকে এক কথায় বলে HLP, হরিজন্টাল লার্নিং প্রোগ্রাম, যেটা আমাদের মডেল। এবং এই মডেলের আবিষ্কারক কিন্তু আমাদের এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। একজন চেয়ারম্যান এই আইডিয়াটা দিয়েছেন, এবং সেটা পরবর্তীতে দাতা সংস্থার বিভিন্ন প্রতিষ্ঠান তারা নিয়েছে, এবং নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে এটা ইমপ্লিমেন্ট করেছে, ব্যাপকভাবে ইমপ্লিমেন্ট করছে এখন নেপাল। ঠিক আছে, এই শিক্ষণটা কি? এই শিক্ষণটা হচ্ছে যে আমি একটা ইউনিয়ন পরিষদ, আমি একটা ভালো কাজ করেছি, আমার কাজটা 10 জন এসে দেখবে, দেখে এই 10 জন এটা সম্পর্কে জানবে, এবং 10 জনের একটা হাতে কলমে শিক্ষা হবে, এবং সেখান থেকে গিয়ে আরেকজন এটা ইমপ্লিমেন্ট করবে। এবং যখন এই ভালো কাজগুলো নির্ধারণ হয়, তখন এই ভালো কাজগুলো কিন্তু আরেকজন দেখতে পারে, দেখে সেখান থেকে জানতে পারে। এটা অনেকটা বেশি এফেক্টিভ। কারণ এফেক্টিভ দুইটা কারণে, একটা হচ্ছে যারা করছেন তারা কিন্তু হাতে কলমে দেখাতে পারেন যে কিভাবে কাজটা করছেন, আরেকটা জিনিস হচ্ছে যে এটার দ্বারা কিন্তু জনগণ উপকৃত হয়েছে। ঠিক আছে, জনগণ যখন উপকৃত হয়ে যায় তখন এটা একটা মডেল হিসেবে দাঁড়িয়ে গেছে। আমি তো বললাম যে বিশ্বের বিভিন্ন দেশে স্বীকৃত মডেল, এবং এইটা এখন যারা আছে তারা যদি এটা ব্যাপকভাবে, এবং সরকারও যদি এই কর্মসূচিটাকে ব্যাপকভাবে কার্যকর করতে পারেন, সরকারের কোনো অসুবিধাই নেই, কারণ সরকারের সেই প্রাতিষ্ঠানিক ভিত্তি আছে এবং এটার অনেক কিছু অলরেডি করা হয়ে গেছে অনেকদিন যাবত। এটা 2007 সাল থেকে আমাদের এখানে চলছে। তো সেটা অনেক কাজ হয়েছে আমাদের এখানে, এবং এটা আন্তর্জাতিকভাবে যেহেতু স্বীকৃত একটা মডেল, তো সেই শিক্ষাটা কিন্তু এখানে আগামী দিনে চালু রাখতে পারে। এবং সেই জায়গাতে একটু জিজ্ঞাসা করে যে এই যে 3টি পর্ব যে হয়ে গিয়েছে, তাতে আপনার কাছে তথ্য উপাত্ত বা পরিসংখ্যান কতটা আছে জানি না, যে পুরনোরা কতটা ফিরে এসেছেন? পুরনোটা ফিরেছেন, কিন্তু পুরনোটা তত ব্যাপকভাবে ফিরেন নাই। আচ্ছা, পার্সেন্টেজ ওয়াইজ খুব বড় অংশ না। তো তাতে কি হয়েছে যে পুরনোদের এক্সপেরিয়েন্সকে আমরা ফেলে দিতে চাই, আমরা পুরনোদের এক্সপেরিয়েন্স কিন্তু এখানে নিয়ে আসতে পারি, এবং সেটা কিভাবে নেওয়া হবে, এবং সেখানে একটা কিন্তু তাকে একটা রিকগনিশনও করা হলো। সে এতদিন যে সার্ভ করলো, অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি মনে করি এরকম রেকর্ড আছে যে 35 বছর যাবত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আচ্ছা এরকম, তো তার কাছে তো একটা লার্নিং আছে 35 বছরের, এবং আমি মনে করি সেই লার্নিংটা হচ্ছে বেসিক লার্নিং, যেটা কাজে লাগে। তো তাকে যদি আমরা এই আমাদের যে কি প্রথাগত যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, প্রাতিষ্ঠানিক যে প্রশিক্ষণ পদ্ধতি, ওর মধ্যেও কিন্তু তাকে আনা যেতে পারে। কাজে আমি ব্যক্তিগতভাবে চাইবো, এবং এটাই একটা ভালো হবে, যে এতদিনের যে শিক্ষাটা আছে সেই শিক্ষাটাকে আগামী দিনের কাছে হস্তান্তর করা। এবং সেই সংস্কৃতি কি আপনার মনে হচ্ছে যে নির্বাচনের ধরন দেখে, যারা নির্বাচিত হয়ে আসছেন তাদের ধরন থেকে, তারা এই যে যাকে পরাজিত করে আসলেন বা যিনি আসতে পারলেন না, কিন্তু তারাই হয়তো অনেক সৃজনশীল ধারণা তৈরি করেছেন, বা এবং সেটার উপকারভোগী বা ফলও পাওয়া গিয়েছে, তাদের কাছ থেকে শেখার মতো এই এখানে সংস্কৃতির সমস্যা নাই, কারণ সংস্কৃতির সমস্যা নাই, কারণ এটা হচ্ছে সরকারের দায়িত্ব। সেটা সরকারের দায়িত্ব, কারণ সরকারের একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া আছে এদেরকে প্রশিক্ষিত করা। সেই ব্যাপারটা হবে কিনা, সেটা ব্যবহার হওয়া উচিত। আমি মনে করি যে এটা হওয়া উচিত, এবং সেটা না হওয়ার কোনো কারণ আমি দেখি না, কারণ অনেকেই আছেন যাদেরকে নিয়ে এই প্রক্রিয়া নিয়ে আসতে অসুবিধা হবে না। কারণ আমরা যদি দলীয় ভাবেও দেখি, সেই দলীয় দৃষ্টিকোণ থেকে দেখলে ওদেরকে এখানে নিয়ে আসা সম্ভব। কাজেই যারা ভালো কাজ করছেন, ভালো কাজ করেছেন, তাদেরকে এই প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসলে একটা জিনিস হচ্ছে যে তাদের ভালো কাজগুলো হারিয়ে যাবে না, আরেকজন ভালো কাজ করতে উৎসাহিত হবে। আরেকটা জিনিস হচ্ছে যারা এখন আগামী দিনে কাজ করবে তারাও কিন্তু আরো ভালো কাজ করার জন্য উৎসাহিত হবে, থাকতে পারে। তো কাজেই এই প্রশিক্ষণ প্রক্রিয়াটা যত প্রথাগত প্রশিক্ষণ থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, এবং আমাদের এই যে শিক্ষাটা, এই যে লার্নিংটাকে যদি আমরা আগামী দিনে কাজে লাগাতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা একটা ভালো
ইউনিয়ন পরিষদের দিকে যেতে পারবো, ইউনিয়ন পরিষদ জনমুখী ইউনিয়ন পরিষদ নিশ্চিত করতে আমরা পারবো। এবং ওই যে নির্বাচন যেভাবেই হোক না কেন, নির্বাচনের যতই সাংঘর্ষিক অবস্থা সেটা ওই মাঠ পর্যায়ে যতই থাকুক না কেন, সেটা সেই জায়গা থেকে বেরিয়ে আসার উপায়টা কি? বেরিয়ে আসার উপর একটা প্রথম কথা হচ্ছে যে স্থানীয়ভাবে যারা আছে সবার ইউনিয়ন পরিষদ লাগবে। হুম। এখন যে বাধ্যবাধকতা চলে আসছে, ইউনিয়ন পরিষদ ছাড়া সে কিছুই করতে পারবে না, কারণ কাজে ইউনিয়ন পরিষদে তাকে যেতেই হবে। তো যে কোনো ভাবে একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে সেই ইউনিয়ন পরিষদ যিনি নেতৃত্বে আছেন এবং যিনি যারা ওখানকার নেতৃত্বের বাইরে আছে সবাই মিলে একটা পরিবেশ আগামী দিনে তৈরি হবে, যেটাতে পুরো জায়গাটা একটা কার্যকর জায়গা তৈরি হতে হবে। এবং মানে সেক্ষেত্রে কাঠামোর সক্রিয়তা খুব জরুরি। এটা প্রথম হচ্ছে যে আমি চেয়ারম্যান, আমি যদি পরিষদ নিয়ে কাজ করতে চাই সেটা আমার জন্য জনগণের জন্য ভালো হবে, কাজে সবাইকে নিয়ে কাজ করাটা অনেক এবং ভালো হবে। স্থানীয় সরকার বিভাগের সেটাই সবচেয়ে বড় দায়িত্ব হয়ে উঠবে, যে সে কাঠামোগুলোকে সক্রিয় রাখা। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং এটাই প্রথম কাজ হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় পরিষদ অধিদপ্তরের যে কাজটা আছে এখানে, তো এই কাজটাই হচ্ছে বড়, যে আগামী দিনে এই ইউনিয়ন এবং পরিষদ সার্বভৌমভাবে কাজ করা, যে সংসদ সদস্য বা উপজেলার তাকে থেকে প্রভাবমুক্ত তাকে রেখে। সার্বভৌম শব্দটা না বলে তাকে তার জায়গায় তার জায়গায় কাজ করার জায়গায় একই করে কথা। দেওয়া, জি, আমার মনে হয় সেটা আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপের সঙ্গে এতক্ষণ এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।